চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানায় সোয়াটের অভিযান অপারেশন ঈগল হান্ট স্থগিত, ভোর থেকে আবার শুরু। বিশ্বের অনেক দেশের চেয়ে জঙ্গিবাদ নির্মূলে এগিয়ে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। র্যাব সদস্যদের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ। হাওড়াঞ্চলে তলিয়ে আছে ফসলি জমি, 6 লাখ মেট্রিক টন ধান নষ্ট হলেও প্রভাব পড়বে না, জানালেন খাদ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার ঘোষণা ত্রাণমন্ত্রীর। আত্রাই নদীতে বাঁধ দেওয়া হয়েছে, অভিযোগ মমতার। স্থায়ী কোনো বাঁধই সেখানে নেই, জানালেন নদী গবেষকরা। যৌথ নদী কমিশনের মাধ্যমে সমাধানের পরামর্শ। কর্মব্যস্ত নগরীগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে শব্দ দূষণ, করছে না নিয়ম নীতির তোয়াক্কা। এই নীরব ঘাতক আগামী প্রজন্মের জন্য হুমকি, বললেন চিকিৎসকরা। প্রবাস সময়ের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। চাঁপাইনবাবগঞ্জের ত্রিমোহনীতে জঙ্গি আস্তানায় চলা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান প্রায় পৌনে 2 ঘণ্টা পর স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে দ্বিতীয় দিনের অভিযান শুরু হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশের ধারণা, পুরাতন জেএমবি সদস্য আবু তার পরিবার নিয়ে বাড়িটিতে অবস্থান করছে। নিরাপত্তার জন্য পুরো এলাকায় এখনো 144 ধারা বহাল থাকায় আতঙ্কিত এলাকাবাসী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছার পর সন্ধ্যা 7টার দিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা জঙ্গি সন্দেহে ঘিরে থাকা চাঁপাইনবাবগঞ্জের ত্রিমোহনীর বাড়িটিতে অভিযান শুরু করেন। এ সময় 4টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। রাত 9টার দিকে প্রথম দিনের মতো অপারেশন স্থগিত ঘোষণা করেন কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ পুলিশ কমিশনার প্রলয় কুমার জোদ্দার। তাদের ধারণা, বাড়িটিতে রয়েছে পুরাতন জেএমবি সদস্য আবু। অনেকক্ষণ অপারেশন হয়েছে, এখন রাত্র, আমরা পুরোপুরি ভিতরে এখনো ঢুকতে পারি নাই। টেকনিক্যাল কারণেই আপাতত আমরা অপারেশনটি স্থগিত করছি এবং আগামীকালকে আবার সকাল থেকে অপারেশন শুরু হবে। এদিকে ঘটনাস্থল ও এর আশপাশে এখনো 144 ধারা বহাল থাকায় পুরো এলাকায় বিরাজ করছে চরম আতঙ্ক। জঙ্গির জন্য আমরা খুব আতঙ্কিত। এখনো কিন্তু আমরা সিদ্ধান্তটা আমরা জানতে পারছি না যে কি হয়েছে বা কি ঘটছে। আমরা বাইরে থেকে আর কি দেখছি অবস্থা। আমরা চাই না যে জঙ্গিবাদ বৃদ্ধি হোক। বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ, উন্নয়নশীল দেশ। স্থানীয়রা জানান, বাড়িটি রফিকুল ইসলাম আবু নামে এক ব্যক্তি মশলার ব্যবসায়ী পরিচয়ে কয়েক মাস আগে তার স্ত্রী ও সন্তান সহ ভাড়া নেয়। এদিকে আবুর সঙ্গে গত 1 বছর ধরে তার বাড়ির কোনো যোগাযোগ নেই বলে জানান স্বজনরা। 5 মাসের মতন হবে, এটা আইডিয়াতে বলছি, কিন্তু এখন বলতে পারছি না। আমি আমার যাটা কাউকে দেখিনি, তাও মেয়েগুলো আসে আমার সাথে কথা বলে চলে যায়। কালকে চলে গেছে, থাকিনি। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঝিন্টু হাজির বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যায় পুলিশের একটি দল। জঙ্গি আস্তানা সন্দেহে ত্রিমোহনীর ওই বাড়িটিতে প্রবেশ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ভেতর থেকে গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে পুলিশও কয়েক রাউন্ড পাল্টা গুলি ছোড়ে। এ সময় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা বাড়িটিকে ঘিরে সতর্ক অবস্থান নেয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যে কোনো মূল্যে জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে, না হলে দেশের সব অর্জন ব্যর্থ হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীর কুর্মিটোলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের 13তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ হাসিনা আরও বলেন, যারা জঙ্গিবাদ ও চরমপন্থার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার। সন্ত্রাস দমন ও দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জননিরাপত্তা বিধানে 2004 সাল থেকে বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে পুলিশ বিভাগের অধীনে যাত্রা শুরু করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার বিশেষায়িত এই বাহিনীটির 13তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ দরবারে প্রধান অতিথি ছিলেন সরকার প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, যদিও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বিশ্বে এগিয়ে, তবুও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিকার করতে হবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় র্যাব যথেষ্ট সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। কাজে জঙ্গি মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারণ এটা যদি আমরা না করতে পারি, তাহলে যতই অর্জন করি না কেন,
সবই বিফলে চলে যাবে। পৃথিবীর অনেক অন্যান্য দেশ থেকে এখনো আমরা অন্তত এই জঙ্গি দমনে যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়েছি। নির্বাচনকে কেন্দ্র করে 2013 থেকে 15 পর্যন্ত বিএনপি জামাতের নাশকতাকে রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাদের কর্মসূচিতে উৎসাহিত হয়েছে জঙ্গিবাদ। হাজার হাজার মানুষ তাদেরকে পুড়িয়ে একদিকে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে। কিন্তু এখানে রাজনীতি যদি হয় এই ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ, পোড়াও, জ্বালাও, মানুষকে খুন করা, জাতীয় সম্পদ নষ্ট করা, তো সেটা রাজনীতি না, এটা আসলে সন্ত্রাসী কর্মকাণ্ডই আমি বলবো। চরমপন্থা কিংবা জঙ্গিবাদ থেকে কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসলে তাদের পুনর্বাসনে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান প্রধানমন্ত্রী। যে সমস্ত এলাকায় চরমপন্থীরা বা জঙ্গিবাদ বা এর সঙ্গে সম্পৃক্ত যারা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করছে, তারা স্বাবলম্বী হতে পারে, সে ব্যাপারে যা যা করণীয় সরকারের পক্ষ থেকে আমরা তা করব। এরপর অনুষ্ঠান স্থল থেকেই র‍্যাব 9-এর নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জে এখনো তলিয়ে আছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর হাওড় অঞ্চলে মাছ ধরা শুরু হলেও মাছ পাচ্ছেন না বলে অভিযোগ জেলেদের। এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। এছাড়া সিলেট জেলার 13টি উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষক এবং মৎস্যজীবীদের জন্য 50,000 বিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সুনামগঞ্জের হাওর অঞ্চলে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কিছুটা স্বস্তি ফিরে এসেছে জেলেদের মাঝে। তবে এখন পর্যন্ত হাওরে জাল ফেলে মাছ পাচ্ছেন না বলে জানান তারা। পরিবার নিয়ে টিকে থাকার লড়াই, সরকারের কাছে পুনর্বাসন এবং সাহায্যের দাবি দুর্গত জেলেদের। মাছ উঠে না, আগে মাছ 500 টাকার মাছ অনে 200 টাকার উপরে 150 টাকার উপরে বেচতে পারি না। মাছ সব যা আছে সব মারা গেছে। খুবই কষ্ট করে তো আমরা ক্ষেত খামার করলাম, পয়লা তো একটা খাটিলে আইয়া উড়াইতে হলাম না। আমরা কোনো কিছু পাইছি না বা সরকারের কোনো সাহায্য পাইছি না। আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি যাতে প্রত্যেক ওয়াটে ওয়াটে আমরা চাল ভাড়ায় দেওয়া হয় গরিব মেহনতি মানুষের খাওয়ার জন্য। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, এরই মধ্যে হাওর অঞ্চলের দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। কর্মসূচির আওতায় 3 মাস 8 দিনের জন্য যে বরাদ্দ আমরা পেয়েছি, এগুলো আমরা ইতিমধ্যেই উপজেলা ভিত্তিক দিয়েছি এবং সেখান থেকে তারাও কার্যক্রম শুরু করেছেন। কয়েকদিনের মধ্যে হাওরের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ একটি তালিকা করা হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বীজ বিতরণ করছি এবং সব ক্ষুদ্র উপার্জিত কৃষকদের বিভিন্ন প্রকল্পভুক্ত কৃষক প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করিতেছি এবং আমরা আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির একটা টাকার পরিমাণ এবং চাউলের পরিমাণে ক্ষয়ক্ষতির প্রতিবেদন সম্পন্ন করতে পারব। হাওরের 1.5 লাখ হেক্টর জমির ধান এখনো পানিতে তলিয়ে আছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। গত 25 দিনে প্রায় 1,500 কোটি টাকার ফসল হানি সহ প্রায় 2 কোটি টাকার মাছ ও হাঁস মারা গেছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। আগামী রোববার সুনামগঞ্জের হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। হাওড় অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হলেও সরকারের মজুদে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আগামী ফসল না ওঠা পর্যন্ত হাওড় অঞ্চল সহ বন্যা দুর্গত 6 জেলায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেবে সরকার। বুধবার রাজধানীতে আলাদা কর্মসূচিতে এসব কথা জানান ত্রাণমন্ত্রী ও খাদ্যমন্ত্রী। গত 19 এপ্রিল থেকে টানা বর্ষণে হাওর অঞ্চল সহ দেশের 6টি জেলায় দেখা দেয় বন্যা পরিস্থিতি। এর ফলে বিস্তীর্ণ এলাকার বোরো ফসল তলিয়ে যাওয়ার পাশাপাশি সবজি, বাদাম, মরিচ ও ডাল জাতীয় রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়। হাওর অঞ্চলের মৎস্যজীবী সহ এসব জেলার কৃষকরা এখন দিশেহারা। পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত সব পরিবারকে সার্বিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে পর্যাপ্ত চালের মজুদ রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বন্যায় হাওর অঞ্চলে 6 লাখ টন ধান নষ্ট হলেও খাদ্য মজুদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। হাওর অঞ্চলে ক্ষতি হয়েছে বোরোর 6 লক্ষ মেট্রিক টন। বাংলাদেশের বোরোর টার্গেট হচ্ছে এবার আমাদের প্রায় 2 লক্ষর কাছাকাছি। এতে করে কি আমাদের একেবারে খাদ্য আমাদের মজুদের ক্ষেত্রে বিপর্যয় বা এমন কি আমাদের অবস্থার সৃষ্টি হলো আমি বুঝি না।
অসাধু মিল মালিক যারা, তারা হয়তো একটা প্যানিক সৃষ্টি করার জন্য দাম বাড়ানোর চেষ্টা করছে। আমাদের পর্যাপ্ত পরিমাণ চাল দেশে আছে, কোনো দেশে কোনো খাদ্য ঘাটতি বা খাদ্য মজুদের অপ্রতুলতার কোনো কারণ নাই। এদিকে বন্যা দুর্গত জেলাসমূহে আগামী ফসল না ওঠা পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন ত্রাণমন্ত্রী। আগামী ফসল না ওঠা পর্যন্ত প্রায় 1 বছর প্রায় কাছাকাছি হবে, তাদেরকে আমরা খাদ্য সহ সর্বপ্রকার সাহায্য দিয়ে তাদেরকে আমরা ব্যবস্থা করে রাখবো। এই 6টি অঞ্চলে জেলায় 3,30,000 পরিবারকে প্রথম চিহ্নিত করেছি যারা অতি দরিদ্র। তাদের জন্য প্রতি মাসে 30 কেজি করে চাল, নগদ 500 টাকা দিয়ে আমরা এটা 100 দিনের কর্মসূচি আমরা শুরু করেছি। হাওর অঞ্চলে কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত কর্মকর্তা পদায়ন করা হয়েছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জের হাওরের পানিতে ইউরেনিয়াম আছে কি নেই তা নির্ণয়ের জন্য যথেষ্ট রাসায়নিক পরীক্ষা করা হয়নি বলে দাবি করছেন বিশিষ্ট নাগরিকরা। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজনের সংবাদ সম্মেলনে এ দাবি জানান বক্তারা। ইউরেনিয়াম নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনাও করেন বক্তারা। শুধুমাত্র পানি দেখে বলে দিলাম বা পানি এনে একদিনে বলে দিলাম সেটা না করে আরেকটু সময় নিয়ে যে গবাদি পশুগুলো মারা গেছে, যে পোলট্রি মারা গেছে, তাদের উপরেও একটুখানি রিপোর্ট করে তারপর যদি বলা হতো মানুষ আশ্বস্ত হতো। হ্যাঁ, ইউরেনিয়াম এবং কয়লা খনির বর্জ্য নিয়ে যে রিপোর্টগুলো সরকার করেছে সেগুলো জনসমক্ষে প্রকাশ করা হোক। ভারত থেকে যখন এসেছে ওই অ্যামোনিয়াম, তো সুতরাং এটা বিএনপির জন্য হয়তো মনে করতে পারে যে এবার একটা ইস্যু পেয়ে গেলাম আমরা, কিন্তু তারাই বা কি করছে বিরোধী দল? তারাও তো তার সেখানে গিয়ে তো তাদের তো মানুষের পাশে দাঁড়ান নাই তারা। সেটা হলো যে সরকারকে তাৎক্ষণিকভাবে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে, তা না হলে এই ধরনের বিপর্যয় ভবিষ্যতে ঠেকানো যাবে না। বন্যার পানিতে নাটোরের চলনবিলের 2,500 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে বিপাকে পড়ছেন কৃষক। এছাড়া গত কয়েকদিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে প্রায় 50,000 হেক্টর জমির রবি শস্য পানিতে তলিয়ে গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বড় ফসল ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন নেত্রকোনার চাষিরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নাটোরের সিংড়া উপজেলার 4টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। গত 2 দিনে অসময়ের এ বন্যায় চলনবিলে 2,700 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। অনেকটা বাধ্য হয়ে আধা পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। কাঁচা পাকা সব ধরনের ধানই আর কাটে নিয়ে আমরা উঠে আসতেছি, আর এই হারে ধান কাটলে আমার আর কিছু থাকবে না। কাঁচা ধান কাটার কারণে আমাদের অর্ধেক ধান তো চিটা হয়ে যাবে, তারপরে যে ফুরসা করে আমরা কাটতেছি এগুলা আমরা কুষা উঠতে পারবো না। কিছু ধান উঠে আসলে আবার কিছু খরচের টাকা উঠে আসবে, আর যে পরিমাণ লস যাবি লস তো আর তো ডুবাই গেলে তো আর পাচ্ছি না। গত 19 এপ্রিল থেকে টানা বর্ষণে লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর ও রায়পুর সহ 5টি উপজেলার প্রায় 50,000 হেক্টর জমির রবি শস্য পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন ধরনের সবজি, বাদাম, মরিচ ও ডাল জাতীয় রবি ফসলে পচন ধরায় ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। 27 ঘন্টা জমিনের মধ্যে আমি শসা করেছি, শসা কাঁদি টাদি ডুবে গেছে, গাছ তারা সবগুলা মাটি লগে বাইরে চলে গেছে। আমার এখন 4.5 খানি জমি সোয়াবিন পানি নিছে। আমরা অনেক রন্টন লইছি, এখন সরকার যদি আমাদেরকে কিছু সহযোগিতা করতো তাহলে আমরা বাঁচতে পারতাম। নেত্রকোনায়ও বিস্তীর্ণ এলাকার বোরো ফসল ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। কৃষি বিভাগ জানায়, জেলায় এবছর 1,84,320 হেক্টর জমিতে বোরো আবাদ হয়। এর মধ্যে পানিতে তলিয়ে গেছে প্রায় 70,000 হেক্টর। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। প্রবাসী সময়ে আরো থাকছে, ঢাকার দোহারে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে 7 জন আটক, ফটোকপির দোকানিকে জেল, বাকিদের অর্থদণ্ড। শব্দ দূষণ, কর্মব্যস্ত নগরীগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, শব্দ দূষণের ভয়াবহতা মানুষের সহনীয় মাত্রার চেয়ে 1.5 থেকে 2 গুণ বেশি, যা শ্রবণ শক্তির ক্ষতি থেকে শুরু করে বধিরতা, উচ্চ রক্তচাপ,
খিটখিটে মেজাজ, অমনোযোগ সহ নানা মানসিক সমস্যারও কারণ। শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। এসব দৃশ্যে কি সবচেয়ে বেশি অসহনীয় হয়ে উঠেছে? জবাব এলো এভাবে। এত শব্দ ভালো লাগে না। হ্যাঁ, আর বাচ্চা কাচ্চারা যখন বাইরে বেরোয় এই শব্দটা খুবই খারাপ, কারণ এরা বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়ে। মনে হচ্ছে যে কানের পর্দা ফেটে যাবে। চারপাশে শব্দ এবং হর্ন প্রচন্ডভাবে কষ্ট দেয়। শহরের যে কোনো মহল্লায় খুঁজে পাওয়া যাবে এই দৃশ্য। অভ্যস্ত হলেও এমন বিকট শব্দ কারো জন্যই সহনীয় না। প্রথমত মাথা ব্যথা করে, হ্যাঁ, আর কানে মনে করেন সমস্যা হলেও কাজ করতে মাথা ঝিঝিং করে, ঠিক আছে, অনেক সময় মাথাও ব্যথা করে, অনেক সময় আস্তে আস্তে কথা বললে তখন আমরা শুনতে পাই একটু কম। এটা আসলে নিয়ন্ত্রণ করলে নগরবাসী সবার জন্যই সুবিধা। এদিকে পরিবেশ অধিদপ্তর এলাকা ভেদে শব্দের সহনীয় মাত্রা নির্দিষ্ট করে দিয়েছে। নীরব এলাকায় রাত দিন ভেদে এ মাত্রা 35 থেকে 45 ডেসিবেল, আবাসিক এলাকার জন্য 40 থেকে 50 ডেসিবেল, মিশ্র এলাকায় 50 থেকে 60 এবং শিল্পাঞ্চলে 70 ডেসিবেল। নিয়ম নীতি তোয়াক্কা নেই কারোরই। যানজটে দাঁড়িয়ে অযথা হর্ন দিয়ে যাচ্ছেন চালকেরা। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালের সামনে শব্দের কমতি নেই। হর্ন বাজাবেন না সাইনবোর্ডই যেন হর্ন বাজানোর স্থান হয়ে উঠেছে। রোডে যে পাবলিক রোড ক্রস করে ওই সময় আমাদের হর্নটা বাজানটা বেশি পড়ে। আচ্ছা ঠিক আছে, আমরা যখন ভুল করে দিলে সেটা ক্ষমা করে দিবেন। গবেষণায় উঠে আসে ঢাকা শহরের শব্দের সর্বোচ্চ মাত্রা ফার্মগেট এলাকায় 135.6, সেখানে চট্টগ্রামের ইপিজেড এলাকায় দেশের সর্বোচ্চ মাত্রা 139.6। 2017 সালে সংখ্যা বাড়িয়ে 8টি বিভাগীয় শহরে শব্দের মাত্রা পরিমাপ করা হয়েছে। শিগগিরই তার ফল প্রকাশ করা হবে। সেই গবেষণায় প্রাপ্ত প্রাথমিক তথ্য সম্পর্কে জানালেন শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত এবং অংশীদারিত্বমূলক কর্মসূচির পরিচালক। যে মাত্রা বেঁধে দেওয়া হয়েছে সবগুলো শহর এই মাত্রা ছাড়িয়ে গেছে এবং অধিকাংশ শহরে অনেক বেশি। চিকিৎসকদের অভিজ্ঞতায় উঠে এসেছে এক ঝুঁকিপূর্ণ শারীরিক ও মানসিক সমস্যায় আক্রান্ত মানুষের ভয়াবহ ভবিষ্যতের চিত্র। শব্দ দূষণ একটা নীরব ঘাতক, যেটা খুব স্লোলি হয়, পেইনলেস, গ্র্যাজুয়ালি প্রগ্রেসিভ, আর্লি স্টেজে প্রিভেন্টেবল, লেট স্টেজে ইট বিকামস পার্মানেন্ট। 85 থেকে 90 ডেসিবেল শব্দ মাত্রা হলে সেটা আমাদের কানের ক্ষতি করে। জনসংখ্যার আধিক্য বাংলাদেশের নগরগুলোতে তৈরি করেছে নানা ধরনের চাহিদা। সেই চাহিদা মেটাতে গিয়ে তৈরি হচ্ছে শব্দ দূষণ। বিশেষজ্ঞরা মনে করছেন এই নীরব ঘাতক শব্দ দূষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিতে পারে। তারা বলছেন বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন, তবে তারা সবথেকে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন তা হচ্ছে জনসচেতনতা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আত্রাই নদীতে বাঁধ দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের মানুষ পানি পাচ্ছে না, এমন অভিযোগ করে বাঁধ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নদী গবেষকরা বলছেন আত্রাইয়ে কোনো স্থায়ী বাঁধ নেই। এদিকে দুদেশের অভিন্ন নদীর পানি বন্টনে যৌথ নদী কমিশনের হস্তক্ষেপ চান পানি বিশেষজ্ঞরা। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য এবং ছবির সহায়তায় সেলিয়া সুলতানের রিপোর্ট। আত্মীয় নদীতে প্রবলেম হচ্ছে, ওখানে বাঁধ দিয়ে জল আটকে দেওয়া হচ্ছে। আমি বাংলাদেশের বন্ধু সরকারকে অনুরোধ করব, আজকে নদীর জলটা কেন বাঁধ দিয়ে আটকাচ্ছেন, ওটা ছেড়ে দিন। আমাদের বালুরঘাটের লোকেরা জল পাচ্ছে না। মঙ্গলবার দুপুরে কোচবিহারের পিপলস পার্টির দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আত্রাই নদী থেকে বাঁধ সরিয়ে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিস্তায় পানি নেই, তাই বিকল্প নদী থেকে পানি নেবার প্রস্তাব আবারও দেন তিনি। তিস্তায় জল গেলে তিস্তার জল শিলিগুড়ির লোক জল পাবে না। আমরা বলেছি আপনারা বিকল্প ব্যবস্থা দেখুন। ভৌগোলিকভাবে আত্রাইয়ের উৎপত্তিস্থল পশ্চিম বাংলায়, যা দুবার বাংলাদেশকে অতিক্রম করে। প্রথমে দিনাজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার মধ্য দিয়ে আবারও পত্নীতলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। নদী গবেষকরা বলছেন বাংলাদেশে আত্রাই নদীতে কোনো স্থায়ী বাঁধ নেই। পানি রাজনীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ষড়যন্ত্র করছেন এবং সেই ষড়যন্ত্র বিষয়ক তার যে বিভিন্ন সময়ের বিভিন্ন রকম মন্তব্য, কখনো তিনি ধানসিঁড়ির পানি দিতে চান, কখনো তিনি মানসিঁড়ির কথা বলেন, কখনো তুরসার কথা বলেন, কখনো জলঢাকার কথা বলেন, এখন তিনি নতুন প্রসঙ্গ তুলেছেন আত্রাইয়ের কথা। আসলে প্রসঙ্গ তো হচ্ছে তিস্তা। তিস্তা নদীটি আগে পূর্বে করতোয়া, পশ্চিমে পুনর্ভবা ও মধ্যে আত্রাইয়ের মাধ্যমে প্রবাহিত হতো।
1787 সালে ভয়াবহ ভূমিকম্পের পর আত্রাই নদীর সাথে তিস্তার সংযোগ বিচ্ছিন্ন হয়। তবে তিস্তা সহ দুদেশের অভিন্ন নদীর পানি বন্টনে যৌথ নদী কমিশনের মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ এই বিশ্লেষকের। তিস্তার পানি তো কেবল সরিয়েই নেওয়া হচ্ছে না, সেটা আবার গঙ্গার উজানে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং ভারতের আন্তঃনদী সংযোগ পরিকল্পনার সঙ্গে তার একটা যোগ হয়ে গেছে। তিস্তাতে গজলডোবা ব্যারেজ আছে, তার কারণে তিস্তায় আমরা পানি পাচ্ছি না। এখন মমতা যদি অভিযোগ করেন যে আত্রাইতে আমাদের এখানে বাদ দেওয়া আছে, তাহলে সেটা আমাদের যৌথ নদী কমিশন এটা আমাদের দেখতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় পানি দিতে না চান, তাহলে এর জন্য কেন্দ্রীয় সরকার আছে। কেন্দ্রীয় সরকার যদি সাথে সামর্থ্য না হয়, তাহলে আমরা মনে করি যে বাংলাদেশ সরকারের জাতিসংঘে এর প্রতিকার চাওয়ার আর কোনো বিকল্প নেই। এদিকে নীলফামারী তিস্তা নদীর উজানে ভারত জলপাইগুড়ির মালবাজার মহকুমায় গজলডোবায় বাঁধ নির্মাণ করে বাংলাদেশের স্বাভাবিক জলপ্রবাহ নিয়ন্ত্রণ করছে। তিস্তার মূল প্রবাহ ভারত প্রত্যাহার করে নেয়ায় ডালিয়া ব্যারেজে আসা পানির প্রবাহ প্রায় শূন্য। এতে তিস্তা পাড়ের লাখ লাখ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অভিন্ন নদীর পানি সমস্যার সমাধানে সরকারকে আন্তর্জাতিক আইনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে রাজধানীর ডিআরইউতে একটি ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, মঙ্গলবার গাইবান্ধায় নাশকতা মামলার রায়ে বিএনপির নেতাকর্মীরা সুবিচার পাননি। আমার খুব দুঃখ হয় যখন দেখি যে প্রধানমন্ত্রী ভারত থেকে ফিরে আসলেন, আমরা তাকে ধন্যবাদ জানাতে পারলাম না, কারণ তিনি আমাদের জন্য কিছু আনলেন না, দিয়ে আসলেন। আমরা যে মিনিমাম যে পানি, তিস্তা নদীর পানি, সেটাও পেলাম না। আশ্বাস দিলেন আবার কয়েকজন, যেটা খুব শিগগির হবে। মমতা কালকে শেষ করে দিয়েছেন, যে প্রশ্নই উঠতে পারে না আমার তিস্তায় কোনো পানি নেই, আমার পানি দেওয়ার কোনো কারণ নেই। আন্তর্জাতিক আইন আছে এই অভিন্ন নদীগুলোর ক্ষেত্রে, সেটা আমরা চাই যে অবিলম্বে তার উপরে চুক্তি হোক, এবং এটার জন্য প্রয়োজনে জাতিসংঘে যাক। প্রবাসী সময়ে আরও থাকছে, চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে দেশ ছাড়ল টাইগাররা। কন্ডিশন ও প্রতিপক্ষ চ্যালেঞ্জিং হলেও ভালো খেলার প্রত্যয়। রাজধানীর গুলশানে অস্ট্রেলিয়ান দূতাবাসের সামনের ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার সকাল থেকে গুলশানের 84 নম্বর সড়কে অস্ট্রেলিয়ান দূতাবাসের সামনে থেকে অভিযান শুরু করে কর্পোরেশনের কর্মীরা। দূতাবাস সংলগ্ন ফুটপাত জুড়ে থাকা কংক্রিট স্থাপনা গুড়িয়ে দেয় কর্পোরেশনের কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মিসবাহুল ইসলাম। দূতাবাসগুলোর সঙ্গে সমন্বয় করে এই অভিযান চলছে বলেও জানান তিনি। আমাদের এখানে জলাবদ্ধতা যেন না থাকে, এই জন্য ড্রেনগুলো আমরা করে দিচ্ছি। আমরা ফুটপাথটা ফ্রি করে দিচ্ছি, জনগণ এখানে হাঁটতে পারবে, তাদের যেন সিকিউরিটি হ্যাম্পার না হয় সেই জন্য আমরা তাদের সাথে আলোচনা করে ট্রান্সপারেন্ট পুলিশ বক্স করে দিচ্ছি, এবং তারা যেভাবে ফুটপাথগুলো যেভাবে চাচ্ছে তাদের সাথে নেগোসিয়েশনের ভিত্তিতে আমরা করে দিচ্ছি। আর দুই একটা যা আছে আমরা আশা করছি, তাদেরকেও পত্র দিয়েছি, তারা নিজেরাই এটা সরিয়ে ফেলবেন। আগামী বছর অক্টোবর থেকে দেশে আর গ্যাসের সংকট থাকবে না। সব শিল্প প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী এই গ্যাস পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে গ্রিন গ্রোথ সলিউশন কনফারেন্সে তিনি একথা বলেন। সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী বলেন, বাংলাদেশ এখন সবুজ শিল্পায়নের দিকে এগিয়ে যাচ্ছে। Further growth acceleration is essential to make a transition. 2021 সালে মধ্যম আয়ের দেশ হতে বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি প্রয়োজন। এক্ষেত্রে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিতের মাধ্যমে প্রতিযোগী সক্ষম অর্থনীতির ভিত গড়তে হবে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমিয়ে মানুষের জীবনযাত্রার মান, পরিবেশ বান্ধব উন্নয়ন রাতারাতি সম্ভব নয়। এজন্য আমাদের উদ্যোগ আরো বাড়াতে হবে। দেশে জ্বালানির প্রধান উৎস গ্যাসের সংকট রয়েছে, তবে আপনাদের আমি আশ্বস্ত করছি 2018 সালে দেশে কোনো গ্যাস সংকট থাকবে না। অক্টোবর থেকে সবাই গ্যাস পাবে, তবে জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে, কেননা তরল প্রাকৃতিক গ্যাসের দাম কিছুটা বেশি। এক্ষেত্রে সাশ্রয়ী না হলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। রাজধানীর বাড্ডা থেকে জেএমবির সারওয়ার তামিম গ্রুপের বোমা বিশেষজ্ঞ মুশফিক মার্টিন জেনিকে আটক করেছে র্যাব 10। তার কাছ থেকে বিপুল পরিমাণ বোমা ও রিমোট কন্ট্রোলিং ডিভাইস উদ্ধার করা হয়। বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
র্যাব 10-এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর আরও জানায়, গ্রেপ্তার হওয়া মুশফিক জেএমবির সারোয়ার তামিম গ্রুপের বোমা তৈরির কারিগর। ঢাকার যে কোনো সরকারি স্থাপনায় হামলা চালানোর জন্য পরিকল্পনা করছিল মুশফিক ও তার সহযোগীরা। এ লক্ষ্যে বিপুল পরিমাণ গান পাউডার সহ বোমা তৈরির সরঞ্জাম মজুত করছিল তারা। মুশফিকুর রহমান ওরফে জেনি, সে যে সার্কিট আমরা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা ডেভেলপ করেছে এবং ওই গান পাউডার দিয়ে তারা পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে, যে এটা বিস্ফোরণ ঘটে 100 মিটার দূরত্ব থেকে। ধৃত হওয়ার পরে মুশফিক আমাদেরকে জানায় যে সে 2005 সালে বুয়েটে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি হয়। সে অদ্যাবধি তার ডিগ্রি শেষ করতে পারেনি, এখন একটা সেমিস্টার বাকি। সে প্রতি বছরই তার সেশন ফি দিয়ে সে নবায়ন করে তার ছাত্রত্ব বজায় রাখছে। ঢাকার দোহারে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসিয়ে জড়িত সন্দেহে 7 জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এম আল আমিন জানান, ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে যান। এ সময় মোবাইলে পরীক্ষার প্রশ্ন দেখা অবস্থায় 6 শিক্ষার্থী এবং 1 ফটোকপি ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে প্রত্যেক শিক্ষার্থীকে 1000 টাকা করে জরিমানা এবং ফটোকপি ব্যবসায়ীকে 15 দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। গাইবান্ধার সুন্দরগঞ্জের নবনির্বাচিত সংসদ সদস্যকে গোলাম মোস্তফা আহমেদকে সংবর্ধনা দিয়েছে 4 পুলিশ হত্যা মামলার আসামি আবুল কাশেম এবং একাধিক হত্যা নাশকতা মামলার আসামি জামাল হোসেন। বুধবার বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের হাতে নৌকার ক্রেস্ট তুলে দেন জামাল হোসেন। এ সময় মঞ্চে সুন্দরগঞ্জের বামুনডাঙ্গায় আলোচিত 4 পুলিশ হত্যা মামলার আসামি আবুল কাশেমকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়ন এবং উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। 2013 সালের 28 ফেব্রুয়ারি সুন্দরগঞ্জের বামুনডাঙ্গা পুলিশ তথ্য কেন্দ্রে হামলা চালিয়ে 4 পুলিশ হত্যা মামলার আসামি আবুল কাশেম। মাসখানেক পর রাজশাহীর বাজারে উঠবে গ্রীষ্মকালীন সুস্বাদু আম ও লিচু। এজন্য পরিচর্যার কাজে ব্যস্ত বাগান মালিকরা। কাল বৈশাখী ঝড় এবং পোকার আক্রমণে আম ও লিচুর অনেক গুটি নষ্ট হলেও আশানুরূপ লাভের আশা করছেন তারা। ফলে গবেষকরা বলছেন, রাজশাহী অঞ্চলে এ মৌসুমে প্রায় 500 কোটি টাকার আম লিচু বিক্রি হতে পারে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকি রিপোর্টে। প্রায় 1500 আম ও লিচুর বাগান আছে রাজশাহী অঞ্চলে। ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, ক্ষীরসাপাত, হিমসাগর সহ 250 জাতের আমের পাশাপাশি দেশি ও বোম্বাই জাতের লিচুর উৎপাদন হয় এখানে। কদিন আগেও যে বাগানগুলোতে শোভা ছড়াচ্ছিল স্বর্ণালী মুকুল, এখন তা দানা বেঁধেছে সবুজ গুটিতে। বাগান মালিকদের নিরলস পরিশ্রমে থোকায় থোকায় ঝুলে থাকা গুটি পর্যায়ক্রমে পরিপূর্ণ আকার ধারণ করছে। তারা বলছেন, আর মাসখানিক পরই বাজারে উঠতে শুরু করবে গ্রীষ্মকালীন সুস্বাদু মৌসুমী এই ফল দুটি। যে পরিমাণে আম আছে এখনো আশা আছে যে লাভ করবে। ভালোই ছিল আম, তার থেকে ধরেন যে এবার আরো ভালো আপনার। সম্প্রতি কালবৈশাখী ঝড় ও পোকার আক্রমণে আম ও লিচুর অনেক গুটি ঝরে পড়ায় কিছুটা চিন্তিত বাগান মালিকরা। যদি আবহাওয়াটা শেষ পর্যন্ত ভালো থাকে তাহলে কি আমাদের মোটামুটি ভালোই কি ফলন হবে। কাঠবিড়ালি আর বাদুড় এটা মানে যাতে করে নষ্ট করতে না পারে সেই জন্য আমরা উপরে জালের ব্যবস্থাও করবো আর কি। এই মৌসুমে আম ও লিচুর কেনা বেচা 500 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন ফল গবেষণার সাথে জড়িত কর্মকর্তারা। ভালো মানের এবং ভালো জাতের আম এবং লিচু যদি পাওয়া যায় বা কৃষক ভাইরা আবাদ করতে পারেন তাহলে দেখবেন এর চাহিদাও বাড়ছে এবং দামও দিন দিন এরা প্রত্যেক বছর আস্তে আস্তে বাড়ছে এবং কৃষক ভাইরা আস্তে আস্তে লাভবান হতেছেন। চলতি বছর 1,81,000 মেট্রিক টন আম এবং 2,171 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এবারে প্রবাসের খবর। মালয়েশিয়ায় বাংলাদেশিদের বাসায় ডাকাতির অভিযোগে 5 জনকে আটক করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার কুয়ালালামপুরের জার্নান লোক ইওর একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত 5 সন্দেহভাজন 4 দিন আগে একই এলাকায় বসবাসরত 17 বাংলাদেশির বাড়িতে ডাকাতি করে। ওই দিন ডাকাতের হামলায় এক বাংলাদেশি গুরুতর আহত হন। পুলিশ জানিয়েছে আটককৃতদের বয়স 19 থেকে 36 বছরের মধ্যে। তাদের কাছ থেকে 30টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এছাড়া চলতি বছর একই এলাকায় আরো 3টি ডাকাতির ঘটনায় তারা জড়িত বলে ধারণা করা হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় বাংলাদেশ সীমান্তের কাছাকাছি একটি সুড়ঙ্গ পাওয়া গেছে বলে দাবি করেছে ভারতীয় পুলিশ। তবে এটি বাংলাদেশ সীমান্ত থেকে 150 গজ দূরে বলে জানিয়েছেন পঞ্চগড় 18 বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক। জেলার চোপড়া থানার অরিগজ বিএসএফ সীমান্ত চৌকির কাছে কাঁটা তারের বেড়ার নিচে দিয়ে করা এই সুড়ঙ্গটি 40 মিটার দীর্ঘ এবং 1.5 ফুট ব্যাসার্ধের বলে জানিয়েছে সেদেশের পুলিশ। চা শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার থেকে বিএসএফ এবং পুলিশ এলাকাটি ঘিরে রাখে। চোরাচালান এবং অনুপ্রবেশের জন্য সুড়ঙ্গটি খোঁড়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঢাকা কলকাতা রুটের সৌহার্দ্য বাস থেকে 31 কেজি স্বর্ণ জব্দ করেছে ভারতীয় শুল্ক দফতরের গোয়েন্দারা। বুধবার এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনে 2টি বাস মঙ্গলবার রাতে কলকাতার করুণাময়ী পৌঁছালে তল্লাশি চালায় শুল্ক দফতরের গোয়েন্দারা। এ সময় বাস দুটি থেকে জুয়েলারি সহ 31 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 9 কোটি রুপি। এ ঘটনায় জড়িত সন্দেহে পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগমের 2 জন চালক এবং একজন সুপারভাইজারকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক পাচারকারী দল দীর্ঘদিন ধরে কলকাতা ঢাকা রুটে যাত্রীবাহী বাসে স্বর্ণ পাচার করে আসছিল। এর মধ্যে চলতি মাসেই ভারত বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 105 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মাঝেই প্রথমবারের মতো বিমানবাহী রণতরীর উদ্বোধন করেছে চীন। নিজেদের তৈরি করা প্রথম রণতরী হলেও এটি চীনের দ্বিতীয় রণতরী। বুধবার সকালে ভাসানো এই রণতরীটি ইউক্রেন থেকে কেনা আরেকটি বিমানবাহী রণতরীর সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে কোরীয় উপদ্বীপে চীনা সামরিক বাহিনীর শক্তিমত্তা জানান দিল দেশটি। 2020 সাল নাগাদ সেনাবাহিনীর দায়িত্বে নিয়োজিত হবে রণতরীটি। টাইপ 0001 এই নামে এই রণতরীটির নকশা চীনে করা হয়েছিল। নির্মাণ করা হয় দেশটির লিয়াওনিং প্রদেশের দালিয়ান বন্দরের শিপইয়ার্ডে। খেলার খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে বৃহস্পতিবার রাত 1:15 দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম। 1.5 মাসের এই লম্বা সফরে টাইগারদের প্রথম মিশন আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ। তবে আপাতত ইংল্যান্ডের সাসেক্সে 10 দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ। দুটি টুর্নামেন্টে ভালো কিছু করার প্রত্যয় টাইগারদের। ত্রিদেশীয় সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফি, বড় দুটি টুর্নামেন্টকে সামনে রেখে দেশ ছাড়ছে টিম বাংলাদেশ। তবে তার আগে বাইরের কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে ইংল্যান্ডের সাসেক্সে 10 দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা। এরপর ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে যাবে মাশরাফি বাহিনী। প্রায় 11 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে টিম বাংলাদেশ, যেখানে মূল মিশনের পূর্বে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিক সাকিবরা। স্বপ্নের এই সফরকে ঘিরে আশায় বুক বেঁধে আছে দেশের কোটি ক্রিকেট প্রেমী হৃদয়। সমর্থকদের পাশাপাশি প্রথমবারের মতো খেলতে যাওয়া ক্রিকেটারদের মাঝেও কমতি নেই উচ্ছ্বাসের। সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে খেলার প্রত্যয়ের কথা জানালেন ক্রিকেটাররা। এরকম বড় একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। আর এরকম টুর্নামেন্ট আসলে নিজেকে ভালো খেললে তো আরো অনেক ভালো লাগবে। চেষ্টা তো অবশ্যই করবো দেশের জন্য কিছু করার। সামনে সিরিজটা অনেক চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য, তো আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। ওইখানে ভালো করে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেলে সেটা নিয়ে ওটা আমরা সুযোগটা কাজে লাগাতে পারবো। কন্ডিশন আর প্রতিপক্ষের বিবেচনায় কঠিন হবে টুর্নামেন্ট দুটি, এমনটাই জানালেন মুশফিকুর রহিম। তবে ভালো করতে চায় টিম বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি অবশ্যই অনেক বড় একটা টুর্নামেন্ট, বাট তার আগে ট্রাই সিরিজ আছে, তো এটা অবশ্যই আমাদেরকে ভালো খেলে ইনশাআল্লাহ সেই কনফিডেন্সে ট্রাই নেশনে যাবে। সবার পারফরমেন্সটা যার যার রোল
আছে সবাই যদি আমরা মাঠে এটা অ্যাপ্লাই করতে পারি তো আমার কাছে মনে হয় যে কোনো বড় টিমরে আমরা খুব সহজেই হারাতে পারবো। বাংলাদেশ এখন অনেক ভালো ক্রিকেট খেলছে এবং আমার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক ভালো খেলবে বাংলাদেশ। দুটি সফরে সাকিব ও মুস্তাফিজ বাদে সবাই রওনা দিলেও আগামী মাসের শুরুতেই ইংল্যান্ড যাবে সাকিব ও মুস্তাফিজ। গ্রুপ পর্ব টপকাতে পারলে টাইগারদের 44 দিনের এই সফরটা লম্বা হতে পারে আরো বেশি। তারিক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানায় সোয়াটের অভিযান অপারেশন ইগল হান্ট স্থগিত, ভোর থেকে আবারও শুরু। বিশ্বের অনেক দেশের চেয়ে জঙ্গিবাদ নির্মূলে এগিয়ে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। র্যাব সদস্যদের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ। হাওড় অঞ্চলে তলিয়ে আছে ফসলি জমি, 6 লাখ মেট্রিক টন ধান নষ্ট হলেও প্রভাব পড়বে না, জানালেন খাদ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার ঘোষণা ত্রাণমন্ত্রী। আত্রাই নদীতে বাঁধ দেয়া হয়েছে, অভিযোগ মমতার। স্থায়ী কোনো বাঁধই সেখানে নেই, জানালেন নদী গবেষকেরা। যৌথ নদী কমিশনের মাধ্যমে সমাধানের পরামর্শ। কর্মব্যস্ত নগরীগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে শব্দ দূষণ, করছে না নিয়ম নীতির তোয়াক্কা। এই নীরব ঘাতক আজ আগামী প্রজন্মের জন্য হুমকি, বললেন চিকিৎসকরা। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।